যে তোকে বলেছে না ভৌত বিজ্ঞান কঠিন, তাকে কি দেখিয়ে দিবি ক্লাসগুলো যে দেখো আমি দেখে নেওয়ার পর এমনি এমনি করে চুটকি মেরে ভৌত বিজ্ঞান সলভ করছি এখন। আজকে চলতরিতের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের পার্ট 2 তে তোকে এমন কিছু প্রশ্ন আমি করাতে চলেছি যেগুলো তো স্কুলের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে, টেস্ট পরীক্ষাতে, এমনকি মাধ্যমিক পরীক্ষাতে বারংবার জিজ্ঞাসা করে, এবং এই ধরনের প্রশ্ন এই বছরের মাধ্যমিকে জাস্ট এসে গেছে, তুই এটুকু লিখে নিতে পারিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা দেখে নিয়েছিস মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জন্য অ্যাডভেঞ্চার একাডেমি কিভাবে পরিশ্রম করে চলেছে, এবং ভৌত বিজ্ঞানে যাতে তোরা 100তে 100 স্কোর করতে পারিস তার জন্য যাবতীয় যা যা প্রয়োজন আছে সেই সমস্ত কিছু আমি তোদেরকে প্রোভাইড করছি। সেটা কোনো একটা চ্যাপ্টার ধর আমাদের অ্যাপের মধ্যে, আমাদের ব্যাচের মধ্যে শুরু হয়েছে, সেইগুলো কিছু কিছু ক্লাস প্রোভাইড করা থেকে শুরু করে, রেগুলার প্র্যাকটিস করানো থেকে শুরু করে, ওয়ান শট থেকে শুরু করে, এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস থেকে শুরু করে, সামেটিভের আগে সেমিস্টারের সামেটিভের আগে তোমাদের সুপারমক থেকে শুরু করে, প্রত্যেক রবিবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে বিগ ব্যাং 50 আনা থেকে শুরু করে 5 মিনিটের রিভিশন, পকেট ধামাকা কি না করছি। এরপরে রেজাল্ট হবে না এটা কখনো হতে পারে, এরপরে ভৌত বিজ্ঞান কাঁপবে না এটা কখনো হতে পারে, এরপরে 100 বন্যা বইবে না এটা কখনো হতে পারে, পারে না। চল আজকে আবারও শুরু করা যাক চলতরিতের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর পার্ট নাম্বার 2। যারা পার্ট 1 দেখিসনি এইটার পরে গিয়ে পার্ট 1 দেখবি। আমাদের অ্যাপের, আমাদের ব্যাচের দুখানা ক্লাস চলতরিতের 1 এবং 2 আমরা ইউটিউবে সবার জন্য দিয়েছি। বাকি ক্লাসগুলো সব অ্যাপের মধ্যেই হয়েছে। যারা প্রথম দুটো ক্লাস দেখিসনি তারা দেখে নে, আর ওয়ান শট করানো আছে চলতরিতে সেটাও দেখে নে। তারপরে তুই কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো যেগুলো করছিস করতে থাক। এরপরে তাপের ওয়ান শট তোদের প্রত্যেকের জন্য আমার চ্যানেলের মধ্যে কিছুদিনের মধ্যে আসছে। প্রথম প্রশ্ন দেখ কি বলে দিয়েছে। বলেছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোন পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক, আচ্ছা প্রবাহ মাত্রাটাকে অর্ধেক করে দিয়েছে, এবং রোধটাকে দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হয়। তার মানে দাদা এখানে উৎপন্ন তাপের গল্প দিয়েছে। একটা প্রাথমিক উৎপন্ন তাপ থাকবে, একটা অন্তিম উৎপন্ন তাপ থাকবে। বলো হ্যাঁ? আমি বললাম একদম হ্যাঁ। এবং সেই উৎপন্ন তাপ দুটোকে সেপারেট করার জন্য আমাকে কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়েছে। বলেছে তড়িৎ প্রবাহের সময়টাকে অপরিবর্তিত রাখো, বলেছে প্রবাহ মাত্রাটাকে অর্ধেক করে দাও, বলেছে রোধটাকে দ্বিগুণ করে দাও। তাহলে আমি এক কাজ করি, আমি ধরে নিলাম প্রথমে উৎপন্ন তাপ H1, সেটা হয়ে গেল I স্কোয়ার RT ডিভাইডেড বাই জে। তুই জানিস তো রে এইটা? একদম জানিস। আচ্ছা ধরে নে তো এবার দ্বিতীয় কন্ডিশনে উৎপন্ন তাপ H2, সেইটা ইকুয়াল টু কি লেখা যায়? টি কি করতে বলেছে? সময় অপরিবর্তিত, টি টি রাখবে। বলেছে প্রবাহ মাত্রা অর্ধেক করো, তার মানে যেটা ছিল I সেটা হয়ে গেল I/2। I/2 এর স্কোয়ার, পুরোটার স্কোয়ার কিনতে হবে। I/2 যে রাশিটা হবে সেইটার স্কোয়ার ইনটু কি বলে দিয়েছে দেখ, রোধটাকে দ্বিগুণ করো, তার মানে যেটা আর ছিল সেটা 2r হয়ে গেল, যেটা টি ছিল সেটা টি হয়ে গেল, যেটা যে ছিল জুল ধ্রুবক সেটা তো জুল তুল্যাঙ্ক করে সেরকমই থাকবে। গল্প শেষ। এইবার তুই খেয়াল করে দেখ, তোকে বলেছে তাহলে এই যে উৎপন্ন তাপ সেটা কিভাবে পরিবর্তিত হবে। তুই একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবি। এই ওপরে হয়ে গেল I স্কোয়ার ইনটু হয়ে গেল 2r ইনটু হয়ে গেল টি, নিচে 2 এর স্কোয়ার 4 হয়ে গেল ইনটু হয়ে গেল জে। আমি যদি তোকে বলি 2 দিয়ে 4 কাটলে 2 হয়, তুই বলবি হ্যাঁ দাদা একদম তাই হয়। আমি যদি তোকে এবার জিজ্ঞাসা করি আচ্ছা বলতো I স্কোয়ার RT ডিভাইডেড বাই 2 ইনটু জে লেখা যেতে পারে এটাকে? তুই বলবি একদম লেখা যেতে পারে। আচ্ছা এইটাকে কি লেখা যেতে পারে হাফ ইনটু I স্কোয়ার RT ডিভাইডেড বাই জে? একদম লেখা যেতে পারে। 1/2 টাকে বাইরে বার করে দিলাম। আচ্ছা চিন্তা করে দেখ তো, এই I স্কোয়ার RT বাই জে এই যে রাশিমালাটা বেরিয়েছে এইটারই মান তো প্রাথমিক উৎপন্ন তাপ H1। তার মানে এই যে H2 টা বেরোচ্ছে সেইটা H1 ইনটু 1/2 মানে H1 ডিভাইডেড বাই 2 এই তো বেরোচ্ছে। তার মানে এখন যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা প্রাথমিকভাবে উৎপন্ন তাপের অর্ধেক। গল্প শেষ। একদম পারফেক্ট। পরীক্ষায় করে আসতে পারবে। একটু জাস্ট দেখে নিচ্ছি রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। একদম পারফেক্ট হচ্ছে। চলো, সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত P/Q, কোন নির্দিষ্ট সময়ে ওই দুটি রোধে উৎপন্ন তাপের অনুপাত কত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আগের বছরের বিভিন্ন গোপন গোপন টেস্ট পেপারস গুলোর মধ্যে এসেছে, এবং সেই বিভিন্ন টেস্ট পেপারস গুলোকে জড়ো করে, যেমন একটা টেস্ট পেপার হচ্ছে এই যে তোকে দেখাচ্ছি এক্ষুনি দাঁড়া, যে টেস্ট পেপারটাকে আমি একটু ঘাটাঘাটি করলাম এবং কয়েকটা প্রশ্ন বার করলাম। এমনি 3-4টে টেস্ট পেপার আমার কাছে রয়েছে যেগুলোকে ঘাটাঘাটি করে প্রশ্নগুলো বার করছি, কিছু নিজস্ব ইন্টেলিজেন্স লাগিয়ে প্রশ্নগুলোকে তৈরি করছি। এগুলো তো সবে শুরু, এগুলো তো জাস্ট পড়াতে পড়াতে কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে। এরপরে সুপার মক চলবে, অনেক রকম কোশ্চেন প্র্যাকটিস করাবো। যারা বিভিন্ন জায়গাতে পড়ছিস
আর এখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস সারা বছর ধরে করছে, এবং আমি তোকে এইটুকু বলতে পারি যেখানেই পড়িস তার থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস তো বেশি এফেক্টিভ হবে। এটা তুই বছর শেষে গিয়ে বুঝতে পারবি, আর বাকিটা এখন বুঝেই গেছে যারা ফার্স্ট সামেটিভ থেকে পড়ছে। আর যারা এখানেই পড়ছিস, এখানেই কনসেপ্ট ক্লিয়ার করছিস, এখানেই কোয়েশ্চেন প্র্যাকটিস করছিস, তার বলারই কিছু নেই। ডবল ধামাকা, ডবল ইঞ্জিন। বলেছে সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত P/Q। এবার খেয়াল করে দেখ, সমান্তরাল সমবায় কথাটা যখন তুই শুনেছিস, তোর মনের মধ্যে একটা জিনিস ট্রিগার করে গেছে, যদি তুই প্রপারলি পড়ে থাকিস। সমান্তরাল সমবায় মানে দাদা দুই প্রান্তের বিভব পার্থক্যটা ফিক্স থাকবে। আমি বললাম একদম। তাহলে দুটি রোধের অনুপাত দিয়ে দিয়েছে। আমি বলছি ধরো প্রথম রোধ ইস্টু দ্বিতীয় রোধ, মানে R1:R2, মানে যেটাকে আমি লিখতে পারি R1/R2 লেখা যেতে পারে। তো R1:R2 মানেই তো R1/R2। কত লেখা যেতে পারে বল? P/Q লেখা যেতে পারে, কারণ P/Q তোকে দিয়ে দিয়েছে। এখন নির্দিষ্ট সময়ে ওই দুটি রোধে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? আচ্ছা এক কাজ কর, তো তোকে তাপের অনুপাতটা চেয়েছে। কত ভালো একটা প্রশ্ন, খেয়াল করে দেখ। তোকে তাপের অনুপাত চেয়েছে। আমরা তাপের ফর্মুলা কি জানি? I²RT/J জানি তো। কিন্তু যখন তোকে সমান্তরাল সমবায় বলে দেবে, এই I²RT/J ফর্মুলাটা লাগালে চলবে না, কারণ এটা শ্রেণী সমবায়ের ফর্মুলা। এইটা যখনই তোকে অ্যাপ্লাই করতে হয় নর্মাল কন্ডিশনে এটাই অ্যাপ্লাই করতে হয়, কিন্তু খেয়াল রাখ যখন তোকে সমবায় উল্লেখ করে দেবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করবে দেখে নাও। বলতো আমি একটুখানি কেরামতি করতে পারি কিনা? ওপরে একটা আর দিয়ে গুণ করছি, নিচে একটা আর দিয়ে গুণ করছি, তাহলে হয়ে গেল I²R²T/J × R। বল হলো কি হলো না? কি করলে দাদা? আরে ওপরে একটা আর দিয়ে গুণ করেছি বলে R² হয়েছে, কিন্তু ওই আরটা তো আমি জোর করে এনেছি, ওই জন্য নিচে আরেকটা আর দিয়ে গুণ করে দিলাম যাতে পুরো সমতাটা বজায় থাকে। এবার খেয়াল কর, এই যে I²R², V = IR, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, মনে পড়ে গেছে দাদা? I²R² মানেই তো V²। আমি বললাম একদম। ইনটু রয়েছে দেখো T/J × R। বলো মনে পড়ে গেছে? একদম মনে পড়ে গেছে। এই ফর্মুলাটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জুলের সূত্রের ফর্মুলা। শিখছিস তো? দেখছিস তো অ্যাডভেঞ্চার একাডেমিতে প্র্যাকটিস করার ফল? আর যারা ডবল ইঞ্জিন চালাচ্ছিস তারা বুঝতে পারছিস তো কি প্রিপারেশন হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের। এবার দেখ, উৎপন্ন তাপের অনুপাত চেয়েছে, তার মানে H1/H2। H1 এর মান কত হবে বল? V এর মানটা তো দুটোর ক্ষেত্রেই সেম থাকবে, কারণ বলে দিয়েছে তো সমান্তরাল সমবায়। তাহলে H1 এর ক্ষেত্রেও V এর ভ্যালু যা হবে, H2 এর ক্ষেত্রেও V এর ভ্যালু তাই হবে। তো পরিষ্কার করে V² বসা। কোন নির্দিষ্ট সময় মানে সময়টাও ধ্রুবক থাকবে, তাহলে T এর মানটা দু জায়গাতেই T বসা। J এর মানটা তো কোনোদিনও চেঞ্জ হয় না, তো J এর মানটা J বসা। গল্প শেষ। এবার তাহলে দাদা চেঞ্জ কিসে হবে? আমি বলছি চেঞ্জ হবে রোধের মানে। তো প্রথমের রোধটাকে আমি R1 বসাচ্ছি, দ্বিতীয় রোধটাকে আমি R2 বসাচ্ছি, গল্প শেষ। আরে ভাই এগুলো তো সব কেটে উড়ে যাবে রে। যদি কেটে সব উড়ে যায় তাহলে দাদা H1/H2 কত করে থাকবে? R1টা তলায় নামবে, R2টা ঘুরে ওপরে উঠে যাবে, তার মানে R2/R1 হয়ে যাবে। এবার তুই আমাকে একটা কথা বল, R1/R2 P/Q ছিল, তাহলে R2/R1 Q/P হয়ে যাবে। তার মানে H1:H2 = Q/P। বলো গল্প শেষ। ফিনিশ। নেক্সট, এইটা একটা মারাত্মক প্রশ্ন। আমি আগের বছরে আমার ধামাকা ব্যাচের মধ্যে, এটা তো ফাউন্ডেশন ব্যাচে এখন চলছে, ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে তোমার ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের, আমি সেটার কথা বলছি না। ধামাকা ব্যাচ যেটা ছিল আগের বছরে, সেখানে এই ধরনের অঙ্কগুলো করিয়েছিলাম এবং ইউটিউবে প্র্যাকটিসও করিয়েছিলাম। এই অঙ্ক আগের বছরের মাধ্যমিকে ঠিক আসেনি, কিন্তু এই বছরের মাধ্যমিকে কিন্তু আসতে পারে। এই অঙ্কটা দেখে তো প্রচন্ড কঠিন অঙ্ক মনে হতে পারে, বাট এই অঙ্কটার একটা সুন্দর পদ্ধতি আছে। যদি তুই শিখে যেতে পারিস তাহলে এই অঙ্কটা কিছুই না। দেখ তো কি বলেছে। 1.5 ওয়াট এবং 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন টর্চের দুটি বাল্বকে 3 ভোল্ট তড়িৎচালক বলের সঙ্গে পৃথক পৃথক ভাবে একবার শ্রেণীতে যুক্ত করা হয়েছে আর একবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। বলেছে কোন সমবায় বাল্বটি বেশি উজ্জ্বলতা সহকারে জ্বলবে? দুটো বাল্ব আছে, ব্যাপারটা ভালো করে বুঝে দেখ। দুটো বাল্ব আছে, এই যে দুখানা বাল্ব আছে, আমি খুব বাজে আঁকি আমি জানি। এই যে ধর দুখানা বাল্ব আছে, এই দুটো বাল্বকেই একবার শ্রেণীতে যুক্ত করা হয়েছে
আরেকবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। তোকে প্রশ্ন করেছে শ্রেণীতে কোন বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে, আবার সমান্তরালে কোন বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে। করে দেখ, 1.5 ওয়াট 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন টর্চের দুটি বাল্বকে 3 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে পৃথক পৃথকভাবে একবার শ্রেণী আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। একবার শ্রেণী আরেকবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। কোন সমবায়ে কোন বাল্বটি বেশি উজ্জ্বলতা সহকারে জ্বলবে? আশা করতে পারি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এইবার দাদা করব কি করে? আমি বলছি এই প্রবলেমটাকে সলভ করার জন্য তোকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে রোধের মান। এখন আমরা একটা ফর্মুলা জানি, যদি ক্ষমতা আর যদি বিভব প্রভেদ দেওয়া থাকে তখন P1 ইকুয়াল টু V1 স্কোয়ার, বা V এখানে তো দু জায়গাতেই 3 ভোল্ট দিয়ে দিয়েছে দুটোর ক্ষেত্রে, তাহলে V স্কোয়ার ডিভাইডেড বাই R1 লেখা যেতে পারে। তাহলে R1 এর যে ভ্যালুটা হয়ে যাবে সেটা হচ্ছে V স্কোয়ার মানে 3 ইন্টু 3 ডিভাইডেড বাই P1 মানে 1.5, তাহলে 1.5 দিয়ে 3 কাটলে 2 হয়, তাহলে হয়ে গেল 6 ওহম হলো। নেক্সট আমি যদি তোকে বলি P2 ইকুয়াল টু V2 স্কোয়ার ডিভাইডেড বাই R2, তাহলে R2 এর যে ভ্যালুটা হয়ে যাবে সেটা হচ্ছে V স্কোয়ার কত 3 ইন্টু 3 ডিভাইডেড বাই P2 কত, P2 হচ্ছে তোমার 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন, তাহলে দ্বিতীয়টা 2 ওয়াট, 3 3 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4.5 ওয়াট, সেই 4.5 ওহম, গল্প শেষ। তাহলে একটা ছিল 6 ওহম, প্রথমটার রোধ ছিল 6 ওহম, দ্বিতীয়টার রোধ ছিল 4.5 ওহম, শেষ হয়ে গেছে। এইবার তুই আমাকে বল, আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে এই দুটো বাল্বকে, যাদের আমরা রোধগুলো জেনে গেছি, আমরা একবার প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, তাহলে শ্রেণী সমবায় তোকে আমি কি শিখিয়েছি? উৎপন্ন তাপের রাশিমালা কি, H ইকুয়াল টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J বল, শিখিয়ে দিয়েছিলাম একটু আগে। তুই আমাকে একটা কথা বলতো ভাই, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটো বাল্বের মধ্যে দিয়েই সমান পরিমাণ কারেন্ট যায়, তুই জানিস? তুই আমাকে বলতো যদি দুটো রোধ, এই যে দুখানা রোধ আছে, দুটো রোধের মধ্যে দিয়ে যদি সমান পরিমাণে কারেন্ট যায় তাহলে আইটা ধ্রুবক, একই সময়ের মধ্যে দিয়ে গেলে টিটা ধ্রুবক, কারণ একই সময়ের মধ্যে দিয়ে তো যাবে, আর যেটা তো এমনি ধ্রুবক। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে H প্রপোর্শনাল টু R আমরা বলতে পারি, কারণ বাকি তিনটে তো ধ্রুবক, আর ওপরে আছে H ওপরে আছে, তাহলে H প্রপোর্শনাল টু R। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যার রোধটা বেশি, যে রোধটার মান বেশি, সেই রোধটার করেসপন্ডিং বাল্বটায় উৎপন্ন তাপ বেশি, তার মানে সে উজ্জ্বল ভাবে জ্বলবে। এখানে চিন্তা করে দেখ, প্রথমটার ক্ষেত্রে তো রোধের মান বেশি হয়েছে, তাহলে যার রোধ বেশি সেখানে তাপ বেশি, তাহলে প্রথম আর দ্বিতীয়টাকে যখন শ্রেণীতে যুক্ত করব তখন প্রথমটার রোধটা বেশি হওয়ার জন্য প্রথমটাতে তাপ বেশি, ওই জন্য শ্রেণী সমবায় প্রথমটা উজ্জ্বল ভাবে জ্বলবে, বল গল্প শেষ। আর দাদা সমান্তরালে যখন যুক্ত করব তখন কি হবে না, তখন H ইকুয়াল টু V স্কোয়ার বাই T ডিভাইডেড বাই J ইন্টু R, ফর্মুলাটা মনে আছে? I স্কোয়ার R স্কোয়ার হয়ে গেছিল, কি করে বলেছিলাম আরেকবার খেয়াল করে দিই, I স্কোয়ার R ইন্টু T ডিভাইডেড বাই J ছিল, আমরা এখানে একটা R স্কোয়ার করছিলাম, নিচে একটা R করছিলাম, I স্কোয়ার R স্কোয়ারটা জায়গায় লিখছিলাম V স্কোয়ার, নিচে J ইন্টু R, উপরে T বসে যাচ্ছিল, গল্প শেষ হয়ে গেছে। তুই আমাকে বল সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ এই ভিটা তো ধ্রুবক থাকে, টিটা তো ধ্রুবক, জেটা তো ধ্রুবক, তাহলে H প্রপোর্শনাল টু 1/R লেখা যায় কি যায় না? একদম যায়। তার মানে দাদা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যার রোধটা বেশি হবে সেখানে উৎপন্ন তাপটা কম হবে। এখানে যেমনি হচ্ছিল যার রোধটা বেশি ছিল সেখানে উৎপন্ন তাপটাও বেশি হচ্ছিল, সে বেশি উজ্জ্বল ভাবে জ্বলছিল। এখানে যার রোধটা বেশি হবে তাতে উৎপন্ন তাপটা কম হবে, তার ফলে সে অনুজ্জ্বল হবে অন্যটার তুলনায়। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রোধটা বেশি, তাহলে প্রথমটার যদি রোধটা বেশি হয় তাহলে প্রথমটাতে সমান্তরালে উৎপন্ন তাপটা কম, তার মানে দ্বিতীয়টা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। এখানে সেকেন্ডটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে কারণ ওর রোধটা কম বলে তাপটা বেশি, বেশি উজ্জ্বল। আর এখানে প্রথমটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে কারণ ওর রোধটা বেশি, তাপটা বেশি, শ্রেণীতেও বেশি উজ্জ্বল, গল্প শেষ। একদম পরিষ্কার, আশা করব কনসেপ্ট একদম ঝড়ের মতো পরিষ্কার হচ্ছে। এবার তোকে বলি, তুই যদি
ফিজিক্যাল সায়েন্সটাকে ঠিকমতো না বুঝে থাকিস, যদি এইভাবে না পড়ে থাকিস, যদি এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যে বেসটা দরকার হয় সেটা যদি তো না থেকে থাকে, তাহলে আমি বলবো এখন আর সময় নষ্ট করিস না। যদি তুই এখনো এইভাবে না শিখিস তাহলে তুই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে চলে আয়। আমাদের মাধ্যমিকের জন্য দুখানা ব্যাচ হয়, প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের জন্য পড়ানো হয়। ফার্স্ট সামেটিভ অলরেডি ডান, বাট চিন্তা নেই, তুই এখন ভর্তি হলে পুরো ফার্স্ট সামেটিভ পেয়ে যাবি। আর সেকেন্ড সামেটিভের তো লাইভ ক্লাস চলছেই, যে লাইভ হয় সেগুলোর প্রত্যেকটা রেকর্ডের ভার্সন থাকে। বুধবার দিন সন্ধ্যে 7:30, রবিবার দিন দুপুর 4টে লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডেড ক্লাস উইদিন 1 ডে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটার ওয়ান টাইম ফিস হচ্ছে ₹399। একবার মাত্র তোকে ফিস পে করতে হবে, তুই পুরো ফার্স্ট সামেটিভ তো পেয়েই যাবি, সঙ্গে সঙ্গে তুই সেকেন্ড সামেটিভটারও ক্লাসগুলো করতে পারবি, যে কটা হয়েছে সে কটাও পেয়ে যাবি। আর এরপরে যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে থাকবে তারা যখন ধামাকা ব্যাচের মধ্যে, ধামাকা 2.0টা কি, এটা হচ্ছে মাধ্যমিকের ছেলেমেয়েদের একটা গেম চেঞ্জার ব্যাচ, যেখানে প্রত্যেকটা জিনিস পুরো ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটাকে একবার ধোলাই মোলাই করা হবে, হায়ার লেভেল কনসেপ্ট শেখানো হবে, তার পাশাপাশি টেস্ট পেপার ফুল সলভ করানো হবে, তার পাশাপাশি যেগুলো আমার বাছাই করা এলএকিউ তৈরি হবে, এলএকিউ টাইপ অফ প্রশ্ন শেখানো হবে, ডিটেলে গোড়া থেকে অঙ্ক ধরে 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 শেখানো হবে। এই ধামাকা 2.0 যেটা চলবে একদম অগাস্ট থেকে নেক্সট ইয়ার, যতদিন না মাধ্যমিক হচ্ছে, মাধ্যমিকের ঠিক আগে পর্যন্ত চলবে। এবং এই ব্যাচটার ওয়ান টাইম ফিস হবে ₹599। তাদের জন্য যারা ফাউন্ডেশন ব্যাচ থেকে এখানে যাবে, আর বাকিদের জন্য হয়তো 100 বা 200 টাকা বেশি থাকতে পারে, সেটা আমি এখনো পর্যন্ত ঠিক করিনি। ঠিক আছে, ব্যাস এই ছিল ব্যাপার। যদি ভর্তি হতে চাস, নিচে দেখবি এই যে এই ভিডিওটার পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংক দেওয়া রয়েছে, অ্যাপ থেকে ডিরেক্টলি তুমি ডাউনলোড করে ওখানে ব্যাচ আছে 399, তুমি দেখতে পাবে ধামাকা এই ফাউন্ডেশন ব্যাচ। ডিরেক্টলি তুমি অ্যাপের মধ্যে পে করে ভর্তি হয়ে যেতে পারবে, তোমার ওখানেই ফিসটা পে করতে হবে, ডিরেক্টলি তুমি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওখানে যদি তোমার নিজের গুগল পে ফোন পে না থাকে, স্ক্যানার থাকবে, অন্য কারোর ফোন দিয়ে তুমি পে করতে পারো, যিনি পে করছে তিনি অ্যাড হবেন না, তুমি যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছো সেটাই অ্যাড হবে। হয়েছে, ব্যাস চলো। আচ্ছা, একটা অল্টারনেট উপায়ও বলে রাখি, একটা নাম্বার দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 6289360364। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তুমি জাস্ট লিখবে ফাউন্ডেশন ব্যাচ, লিখে মেসেজ করবে, তোমাকে সব ডিটেলস বলে দেওয়া হবে। ব্যাস, এবার একটুখানি মন দিয়ে দেখো। আবার 4 নম্বর প্রশ্ন বলেছে, একটা বাড়িতে 10টা 40 ওয়াটের বাতি, 5টা 80 ওয়াটের পাখা, একটা 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোদের পরীক্ষাতে খুব আসে। এগুলোকে বলি আমরা বিদ্যুতের বিল বার করার প্রশ্ন। এবং আমি সেদিনের ব্যাচের মধ্যে পড়াচ্ছিলাম, আমি বারবার করে বলছিলাম, এমনি একটু বদমাইশি করে কোনো সময় বলে দেবে কোন একটা লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের কথা বলে দেবে, তখন কিন্তু 29 দিন ধরতে হবে। এগুলো কিন্তু এখানে যেমনি 30 দিন বলে দিয়েছে, ওরকম অনেক সময় কিন্তু নাও বলতে পারে। খেয়াল করে দেখ, আমি যেভাবে শেখাই, আমি প্রথমে শেখাই একদিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি বার করে নাও। তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা কিন্তু আলাদা। এই যে তোকে ওয়াট গুলো দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার সাথে যদি তুই সময়টাকে গুণ করিস তাহলে সেটা হয়ে যায় তড়িৎ শক্তি। তুই যদি অন্য কোথাও পড়ে থাকিস, তোর টিচার তোকে যেভাবে শিখিয়েছেন তুই ওইভাবে করে তুই আমার সাথে অ্যান্সার মিলিয়ে নে। আর যদি তুই আমার এখানেই পড়ে থাকিস বা আমার এই পদ্ধতিটাই শিখতে চাস, তাহলে তুই দেখ একদিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি কি করে বার করে। তড়িৎ শক্তি মানে হচ্ছে যেটা আমাদের তড়িৎ ক্ষমতা দেবে, তার সঙ্গে আমরা সময় গুণ করব। সময়টা অবভিয়াসলি আওয়ারে থাকবে, তড়িৎ ক্ষমতাটা প্রথমে ওয়াটে থাকবে। ওয়াট ইন্টু আওয়ার করলে তবেই আমরা তড়িৎ শক্তি পেয়ে যেতে পারবো। দাদা, তড়িৎ ক্ষমতা কার কার না, প্রথমে বলে দিয়েছে 10টা 40 ওয়াটের বাতি, তাহলে 10টা বাতি, প্রত্যেকটা 40 ওয়াটের। শুধু ওয়াট হলে হবে না, ঘন্টা গুণ করতে হবে। তো কতক্ষণ চলছে? দৈনিক 6 ঘন্টা করে চলছে সবকিছুই, তাহলে দৈনিক 6 ঘন্টা করে চলছে। হয়েছে, প্লাস আরো যন্ত্র আছে, 5টা 80 ওয়াটের পাখা, 5টা পাখা 80 ওয়াট প্রত্যেকটা, তাহলে মোট ওয়াট বেরিয়ে গেল। এবার কত ঘন্টা চলছে টোটাল? প্রত্যেকটা 6 ঘন্টা করে চলছে। প্লাস একটা 80 ওয়াটের টিভি, একটা টিভি 80 ওয়াট 6 ঘন্টা করে চলছে। হলো, এই যে পুরোটা বেরিয়ে গেল সেটা তোমার একদিনের হিসাব। এইটা হচ্ছে তোমার একদিনের ওয়াট আওয়ার, মানে কতটা তড়িৎ শক্তি তোমার লাগছে। কত অ্যান্সার হচ্ছে বলো? এখানে হয়ে গেল 60 আর তোমার 40, 4 24, 2400। এখানে হয়ে গেল তোমার 5 8 40, 400 আর 600, 400 আর 6, মানে এখানেও হয়ে গেল তোমার 2400। প্লাস এখানে হয়ে গেল তোমার 6 8 48, একটা শূন্য, 480, 24 24 48, এখানে যোগ করে নি 2400
2400 480, তাহলে নিজেরাও করে দেখ ভাই। 8 24 24 48, আচ্ছা 4 4 8 4 12, 12 2 হাতে 1, 2 2 4 1 5, 52 80, তাহলে হয়ে গেল 5280 ওয়াট আওয়ার হলো। এইবার এইটাই তো শুধু নয়, বলেছে কত দিনের জন্য, আমাকে 1 মাসের বিল বার করতে বলেছে। 30 দিনের মাস আছে ভাই, তার মানে 30 দিনে, এটা একদিনে বেরিয়েছিল, তাহলে 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি কত হয়ে যাবে জিজ্ঞাসা করেছে। এবার তোকে সেটা না, একদিনের যদি হয় 5280, তাহলে 30 দিনের হয়ে যাবে গুণ 30, এত ওয়াট আওয়ার। এবার আমরা যদি বিওটি ইউনিট বার করতে চাই, সেটা কি করে বেরোবে? ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ কর, কারণ বিওটি মানে তো কিলোওয়াট আওয়ার। যেমনি গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে আসিস, সেমনি ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ কর, তাহলে 5280 ইন্টু 30 ডিভাইডেড বাই 1000। 0 0 0 0 গেল, 3 8 24 4 হাতে রইল 2, 3 2 6 আর 2 8, 3 5 15, একটা পয়েন্ট এখানে বসে গেল। তাহলে এত হয়ে গেল তোমার বিওটি ইউনিট। এখানে কোনো আর একক লেখার দরকার নেই, কারণ তুমি অলরেডি বিওটি ইউনিটই বার করেছো। এবার প্রত্যেক ইউনিটের ভ্যালু কত টাকা দিয়েছে বল? 6 টাকা। তাহলে তুই বল মোট বিল কত হবে? তাহলে সুতরাং মোট খরচ 158.4 ইউনিট খরচ হয়েছে, প্রত্যেক ইউনিটের দাম 6 টাকা। 4 6 24 4 হাতে 2, 6 আসতে 48 আর 2 50, 0 হাতে 5, আচ্ছা 5 6 30, 30 আর 5 35, 5 হাতে 3, 6 কে 6 আর 3 9 হয়ে গেল। তাহলে 950 টাকা 40 পয়সা ইজ ইওর টোটাল বিল। আশা করতে পারি একদম পরিষ্কার আছে, কি করে বার করতে হয় সব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন বলেছে 240 ভোল্ট 1000 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির মধ্যে কার ফিলামেন্ট বেশি মোটা হবে? এটাও একটা মার্ভেলাস প্রশ্ন। আমি এই প্রশ্নটা নিচে করবো না, তোদেরকে বলবো নিচে করে আমাকে অ্যান্সার বলতে। আমি একটু জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। ফিলামেন্ট মোটা মানে কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে তোকে জিজ্ঞাসা করেছে। তুই কি করবি? তুই এই যে ক্ষমতার বিভব প্রভেদ দেওয়া আছে, তুই এখান থেকে রোধের মান বার করতে পারবি, প্রথমেরটার R1, দ্বিতীয়টার R2 বের করতে পারবি। এবার তুই কি জানিস, তোকে বলে দিয়েছে ধরে নাও ফিলামেন্টের দৈর্ঘ্য আর উপাদান একই, তাহলে দৈর্ঘ্য আর উপাদান যদি এক হয়, তাহলে রোধের মানটা আমরা কি জানি? প্রপোর্শনাল টু 1/a, জানিস তো রে? যদি দৈর্ঘ্যটা ধ্রুবক হয় তাহলে আর প্রপোর্শনাল টু 1/a বারবার করে শিখিয়েছি। চলতড়িতের যে ফার্স্ট ক্লাস আমরা ইউটিউবের মধ্যে দিয়েছি, গিয়ে দেখে নে। সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস আমাদের ব্যাচের ইউটিউবের মধ্যে দেওয়া রয়েছে, গিয়ে দেখে নে। চলতড়িৎ কিভাবে পড়তে হয় শিখে যাবি, প্রেমে পড়ে যাবি ভৌত বিজ্ঞানের। যে তোকে বলেছে না ভৌত বিজ্ঞান কঠিন, তাকে কি দেখিয়ে দিবি ক্লাসগুলো, যে দেখো আমি দেখে নেওয়ার পর এমনি করে চুটকি মেরে ভৌত বিজ্ঞান সলভ করছি। এখন প্রচুর ছেলে মেয়েকে 100 100 পাইয়েছি ভাইয়া, 99 98 97 96 কত উঠেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই কিছু নাম্বারে 1 2 নাম্বারের জন্য ছেলেমেয়েরা মিস করে যায়, নাহলে প্রচুর পরিমাণে 100 উঠতো। 99 98 97 না গোনা যায় না কত ওঠে। আর তুই বলছিস ফিজিক্যাল সায়েন্স কঠিন, হতে পারে না এইসব। শুধু পড়ার একটা প্রপার প্রসেস থাকে, খেয়াল কর। তাহলে দুটো জায়গা থেকে আমি রোধ বার করলাম। যার রোধটা হবে বেশি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম, তার মানে সে সরু হবে। আর যার রোধটা হবে কম তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, মানে সে মোটা হবে। গল্প শেষ। নিচে কমেন্ট কর, দেখাও যে 3টি রোধের সমান্তরাল সমবায়, তুল্য রোধ সমবায় ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। আমাদের যে চলতড়িতের সেকেন্ড ক্লাসটা আমরা ইউটিউবের মধ্যে দিয়েছি, সেই ক্লাসটার মধ্যে করে দেওয়া আছে। প্রত্যেকে এই ভিডিওটা দেখার পরে গিয়ে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসটা পুরো রপ্ত করবে, চলতড়িতে প্রেমে পড়বে। তারপরে আমাদের চ্যানেলের মধ্যে ওয়ান শট আছে, গিয়ে দেখবে। ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য কি? ডায়নামো জিনিসটা কিসের ভিত্তিতে চলে? তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে চলে। আগের দিন মোটর ডায়নামো ক্লাসের আমাদের ব্যাচের মধ্যে পড়িয়েছিলাম। আর যারা যারা কোনো জায়গার মধ্যে পড়ছিস বা ফিজিক্যাল সায়েন্স ঠিক মতো পড়তে পারছিস না, আমাদের দুটো ক্লাস দেখ, ওয়ান শট দেখ, তারপর কোশ্চেন প্র্যাকটিস কর। আর যদি চাস ব্যাচের মধ্যে একদম ডবল ইঞ্জিন ডবল ধামাকা করতে, তাহলে তুই জানিস উপায়, তোকে বলে দেওয়া আছে। আর মোটর কিসের ভিত্তিতে কাজ করে? তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে কাজ করে। মোটরের ক্ষেত্রে ওই যে চাকার ঘূর্ণনটা হচ্ছে, সেটা কিসের ফর্মুলার মাধ্যমে জানা যায়? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আর ডায়নামোর মধ্যে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ কিসের ভিত্তিতে জানা যায়? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এবং এই পুরোটা দেখবি বলে দেওয়া আছে, এখানটা আমি পুরো জিনিসটা লিখে দিয়েছি বইটার একটা দিকে দিয়ে দিয়েছি, যাতে তোরা লেখাটা প্রপারলি জানতে পারিস। ডায়নামোর মধ্যে আরেকটা বিষয় আছে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডায়নামোতে কি হয়? প্রথমে প্যাডেল মারা হয়, মানে যান্ত্রিক শক্তিটা
তড়িৎ শক্তি অর্থাৎ লাইটটাকে জ্বালাতে সাহায্য করে। তুই জেনারেটরের ক্ষেত্রে ভাব না, জেনারেটরের ক্ষেত্রে কি হয়? প্রথমে চাকাটা ঘোরে, যান্ত্রিক শক্তি, সেইটা তড়িৎ উৎপন্ন করে, তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু মোটরে কি হয়? প্রথমে সুইচ দিতে হয়, তারপরে মোটর কাজ করতে শুরু করে। তার মানে এখানে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বাকি দেখবি সবকিছু লিখে দেওয়া আছে, তোরা এখান থেকে পেয়ে যাচ্ছিস, করে নিতে পারছিস। ব্যাস, আজকের মতো এইগুলোই ছিল। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন ডিসকাস করলাম, আশা করছি প্রশ্নগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেখবে একটা হাইপ অপশন হয় না, হাইপ অপশনটা দিয়ে হাইপ করে দে। কারণ এখন অনেক ছেলে মেয়ে আছে যারা ভৌত বিজ্ঞানে ভয় পাচ্ছে এবং অ্যাডভেঞ্চার একাডেমিকে চেনে না, তাদেরকে একটু পৌঁছে দে। আর বাকি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানা। যদি নতুন হয়ে থাকিস কি করতে হবে তুই জানিস। বাকি দেখা হচ্ছে পরের দিন তাপের একটা ওয়ান শট নিয়ে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।